এলসিডিটা বন্ধ করুন। লাল চোখের পতাকা মুনি মনোহর যোশী জেপি মাথুর ওই সেই যখন উনি ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন মুরলী মনোহর যোশী। ন্যাশনাল অফিস সেক্রেটারি ছিলেন আর মেনলি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর ওই জোনটা ম্যাক্সিমাম ছিলেন অল ইন্ডিয়া চলো ভাই চলো বাস স্ট্যান্ড আমাদের এখানে ভাবা যাবে আমাদের এখানে ভাবা যায় না বাস দাঁড়াই যাচ্ছে না করার করে ভোট পাবে না সেই জন্য পাওয়া যায় না পরিষ্কার বলে ডেভেলপমেন্ট করলে ভোট পাওয়া যায় না আমরা তো দেশের ধারে নেমেছি ব্যানার আমরা করতে পারি দেখা উচিত সবাই দেখানো উচিত লাগিয়ে রেখে সবাই যারা মোর্চা টোটের সাথে ওরাও জানবে আমার মনে হচ্ছে ওগুলোর বাইরের গুলোকে চেঞ্জ করে এখানকার কিছু তো চেঞ্জ করে দেবে যেগুলো বাইরের সদস্য সংগ্রহ এবং এই নম্বর মিডিয়া আছে নাকি একটা মিনিট আমাদের একটু ঢুকতে দিন আমাদের একটু ঢুকতে দিন কি বলছিলেন তোমার অন করে
प्रेस कॉन्फ्रेंस में हूँ, बात में बात करते प्रेस कॉन्फ्रेंस কি রেডি? কে বলবে? তোমরা নাম না আপনি বললেন আমরা করব। প্রেস কনফারেন্সে তোমরা কোশ্চেন করো। আচ্ছা সোনাদা, আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, সেখানে লিখেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আরজিকর থেকে নজর ঘোরাতে এই জলের ফন্দি পাতা। দেখুন, ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। বাঁধের, আমি যেটা বারবার বলছি, প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে, জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে। যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে। কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে, ইংরেজিতে সিল্টিং বলে। এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি, তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে 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 কমতে থাকে। পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী, কংসাবতী থেকে শুরু করে যত বাঁধগুলো আছে আমাদের, প্রত্যেকটি বাঁধের পলি জমে জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে, অনেক কমে গেছে। এবং আপনারাও নিশ্চয়ই মনে করতে পারবেন না, আমরা তো মনে করতে পারছি না যে নিকট অতীতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছরে কোনো বাঁধের পলি তোলার কাজ হয়েছে। একটিও বাঁধের পলি তোলার কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন, বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজিকর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্য একটা টাসেল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনাদের যে কালীঘাট চলো রয়েছে, সেই কর্মসূচিতে আপনাদের পরিকল্পনা কি, অনুমতি কি রয়েছে? দেখুন, আমরা কোর্টের অনুমতি পেয়েছি 200টি চেয়ার রাখা, সেই অনুসারে আমরা করব। বিজেপি কর্মী 200 জনই আসবে। আমরা সভা করব, আমরা আলাদা করে কোনো মিছিল বা কিছু করব না, আমরা ছোট করে সভা করব, এবং সেই সভাতে আমাদের 200 জন কর্মী উপস্থিত থাকবে কোর্টের রায় মেনে। আমি বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবে। পশ্চিমবঙ্গে কলকাতায় সেমিনার একটা প্ল্যান তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকার দিকে সেই কৃতিত্ব তাদের বলতে দাবি করছে। দেখুন, কথা হলো আমেরিকাতে, সেখানে উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন, আর দিদিমণি থাকলেন কলকাতায়। তিনি কিভাবে কৃতিত্ব দাবি করছেন আমরা তো অন্তত ওকে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বোঝাতে পারবেন, নাকি দিদিমণি এখান থেকে বসে টুকটাক বা কোনো কিছু করেছিলেন কিনা, মন্ত্রতন্ত্র এই ধরনের করেছিলেন কিনা। আগে কিছু লোক বিশ্বাস করতে মন্ত্রতন্ত্র হয়, তা দিয়ে করেছেন কিনা, জো বাইডেনকে বশীকরণ করে। তাদের পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, আর তৃণমূল কংগ্রেসকে বলবো, ট্রেনে ট্রেনে ছোট ছোট স্টিকার লাগাতে। অব্যর্থ বশীকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিদির বশীকরণ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখনো সন্দীপ ঘোষের নাম। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে। সবটাই কি আইওয়াস ছিল নাকি চাপের মুখে এটা করা হচ্ছে? দেখুন, এখন সবাই চাপে আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন, তারা তো আর কেউ নেই, তৃণমূলের নেতা। সব জায়গাতেই তো তৃণমূল নেতারা করে খাচ্ছে। আজকে শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে ডেকেছে, সুশান্ত রায়কে ডেকেছে, ডক্টর সুশান্ত রায়কে ডেকেছে। আমি উত্তরবঙ্গে গেছিলাম, আজকেই ফিরেছি, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে, মিছিল করে। সেখানে যে আমি শুনলাম, এ তো মহাপুরুষ, যেভাবে একের পর এক সম্পত্তি করেছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে, কলকাতা শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর। সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার,
নেপাল অব্দি পৌঁছে গেছে, নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। তো মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো। যে নেপালে বিনিয়োগ করতে পারে সে তো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, বড় বড় বিনিয়োগ করতে পারে। এসজিডি এর কাছ থেকে 1 টাকায় চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি নিয়ে নিয়েছেন, নিয়ে নিজের বাড়ি করেছেন, মানে দেদারসে লুট করে গিয়েছেন। ওখানে বসে থেকে কন্ট্রোল করতেন কোন ডাক্তারবাবু বাঁকুড়া যাবে, কোন ডাক্তারবাবু সুন্দরবন যাবে, কোন ডাক্তারবাবু ডায়মন্ড হারবার যাবে, সমস্ত নাকি উনি কন্ট্রোল করতেন। এদের তো আরো আগে ডাকা উচিত, কান ধরে এদের জেলের ভেতরে ঢোকা উচিত। এরা ডাক্তারবাবু হওয়ার মানে থাকার আর যোগ্যতা নেই এদের। মুখ্যমন্ত্রী ডাক্তার শ্যামাপ্রসাদ দাস, তাকে স্বাস্থ্যের মেঘনাথ বলা হচ্ছে, তিনি ঘটনা ঘটার দিন রাজ্যে করে দিন সেদিন 2টোর সময় জেনে গেছিলেন এটা খুন এবং ধর্ষণের ঘটনা, তাকে অভিজ্ঞতা জানিয়ে দিয়েছিল। থানায় মামলা হচ্ছে এত পরে, এর আগে কিন্তু সবাই জেনে যাচ্ছে, পুরো সম্ভব। দেখুন, পুরো বিষয়টা আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, প্রথম থেকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল এবং এটাকে সুসাইড বলে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছিল। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন, জানতেন তো সবাই যে খুন মানে রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন, ওনাদের তৃণমূলের লোকেরা। কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছে। যখন বিষয়টি সারফেসে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করছি। সন্দীপ ঘোষের মোবাইলে বিভিন্ন ডিলিট হয়ে যাওয়া মেসেজ উদ্ধার করেছে সিবিআই। সূত্রের দাবি সেখানে মেসেজে এক জায়গায় লেখা রয়েছে মেয়েটা অনেক বাড়াবাড়ি হচ্ছে, ওর ব্যবস্থা নিতে হবে। এটাই কি এই অভয়া বা এর সাথে কি রিলেটেড, প্রশ্ন অনেকেই তুলছে। দেখুন, স্বাস্থ্য দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে। একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট তা ঘুরপথে আবার সরকারি হসপিটালে চলে আসতো। অতএব প্রচুর মানুষ, যারা গরিব মানুষ বিশেষত, যারা সরকারি হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়, তাদের দেহে যদি কোনো মারণ রোগ ঢুকে থাকে, সেই বারবার ব্যবহার করার ফলে, অর্থাৎ ইনফেক্টেড যে ভায়ালস হতে পারে, সিরিঞ্জ হতে পারে, যেগুলো মেডিকেলে ব্যবহার হয়, সেগুলো আবার ব্যবহার করার জন্য কিন্তু অনেকে অসুস্থ হতে পারেন। দ্বিতীয়, অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তারবাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে, অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে। এখন তো এই মর্টালিটির রেট গোটা দেশে কমে গেছে, গোটা বিশ্বে কমেছে, গোটা দেশে কমে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে, যা দিলে পরেই মরে যাচ্ছে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। ডাক্তারবাবুরা চিঠি লিখে জানিয়েছিলেন, কোনো ভূক্ষেপ নেওয়া হয়। গতকাল আমার নিজের জেলাতে আমার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বাচ্চা মেয়ে, 30-32 বছর বয়স হবে, ফ্যামিলির একমাত্র উপার্জনশীল, স্বামী পক্ষাঘাতে অসুস্থ, 2 বাচ্চা আছে, মামনি বর্মন। আমি তার বাড়িতে গেছি, প্রথমবার 19-এ জেতার পরে তার বাড়িতে গেছিলাম। পেট ব্যথা, বালুরঘাট হসপিটালে ভর্তি হলো, সকালে ইঞ্জেকশন দেওয়া হলো, তার মৃত্যু হয়ে গেল। 30-32 বছরের মেয়ে মরে গেল। আমাদের কাছে নির্দিষ্ট সূত্রের খবর আছে, এই ফেয়ার প্রাইস শপ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এবং হাসপাতালগুলোতে যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে, এই অনেক ওষুধ হচ্ছে ফেক ওষুধ। অর্থাৎ তাতে কোনো সঠিক যে কেমিক্যাল থাকার কথা বা যে ওষুধ থাকার কথা সেটা নেই, শুধু ফিলিং মেটেরিয়াল থাকে। এবং তার ফলে মানুষের মৃত্যু ঘটছে। এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সম্মুখীন, মানে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই মেয়েটি অনেক কিছু এগুলো জেনে গেছে এবং মেয়েটি প্রতিবাদী মেয়ে ছিল, সেজন্য বারবার তিনি প্রতিবাদ করেছেন। এই মেয়েটি, সে হয়তো মারা গেছে, কিন্তু তাকে আমি স্যালুট জানাই যে এইরকম প্রতিবাদী মেয়ে, প্রতিবাদী ছেলে প্রতি ঘরে দরকার, যারা এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে। কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হাসপাতাল তো যমরাজ,
সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া। কার্যকর কাণ্ডের আবহে আরো জাঁকজমক করে উৎসব করতে হবে, নিদান তৃণমূল বিধায়কের। যারা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা। গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি আলো লাগাতে হবে, উৎসব বড় করে করতে হবে। মধ্যমগ্রামের পুজো বৈঠকে মন্তব্য উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। দেখুন, গরু পাচারের টাকা নারায়ণবাবুর কাছে, গরু পাচারের টাকা প্রচুর আছে, আমরা জানি। চেহারাটাও সেরকম বানাচ্ছে, যত টাকা তত কোলেস্টেরল বেশি, বেশি দিন টিকবেন না, চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার। কিন্তু সেই জন্য মানুষকে এইভাবে উত্তেজিত করবেন না। আপনার সময় আসার আগে যদি মানুষ আপনাকে সাজিয়ে দেয় লাইট দিয়ে, তাহলে মুশকিল হয়ে যাবে। সুরেন্দ্রদা, তিলোত্তমা যে বাবা মায়ের লয়ার ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা লয়ার চেঞ্জ করে বৃন্দা গ্রোভারকে নিযুক্ত করেছেন। বিজেপির আইনি সহায়তার দিক থেকে কি অ্যাপ্রোচ থাকবে? দেখুন, আমরা তো বলেছি পরিবার যদি চায়, কিন্তু পরিবার এখনো পর্যন্ত আমাদেরকে জানাননি। পরিবার চাইলে আমরা আইনি সহায়তা দেব। ওনারা নিজেরাই এর আগের লয়ার ঠিক করেছিলেন, এখন নতুন লয়ার নিচ্ছেন। আমাদের কোনো আপত্তি নেই, আমরা সর্বরকম সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আজকে মুখ্যমন্ত্রী নবান্নে স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠক করছেন, যত রাজ্যের স্বাস্থ্য কর্তাদের স্বাস্থ্য দপ্তরের বেহাল উন্নতি হবে, যে বেহাল অবস্থা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি 13 বছর পর যদি এই টনক নড়ে, তাও আবার স্বাস্থ্য দপ্তর, নিজে স্বাস্থ্য দপ্তর সরাসরি তার আন্ডারে ছিল, তার নিয়ন্ত্রণে ছিল, তার বৈঠক করতে 13 বছর লেগে গেল, তিনি বেহাল অবস্থা থেকে কোথায় নিয়ে যাবেন? আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। কারণ ওষুধের নামে পশ্চিমবঙ্গ সরকারি হসপিটালগুলোতে বিষ বিক্রি করা হচ্ছে, বিষ দেওয়া হচ্ছে মানুষকে। কপিল সিব্বল তিনি মুন্ডা মামলার বক্তব্য রাখতে গিয়ে বলছেন, রাজভবনকে ব্যবহার করে যে সমস্ত রাজ্যে বিজেপি নেই সেখানে সরকার ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। কপিল সিব্বলের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, কপিল সিব্বল সম্পর্কে তো যা সার্টিফিকেট দেওয়ার সে তো জুনিয়র ডাক্তারবাবুরা দিয়েই দিয়েছে, নতুন তো কিছু নয়। সাদা চুল, কালো কোট, কপিল সিব্বল ছোট লোক, এ তো বলে দিয়েছে ডাক্তারবাবুরা। উনি ওনার ব্যবসা চালানোর জন্য যা করার সেটা করছেন। আর কংগ্রেসি লোক স্বাভাবিকভাবে এগুলো করবেন। বিজেপি রাজ্য সরকার ফেলাতে বিশ্বাস করে না, নির্বাচিত রাজ্য সরকারকে জোর করে ফেলে দেবে এই নীতিতে বিজেপি বিশ্বাস করে না। ওনাকে অনুরোধ করব, উনি কংগ্রেস পার্টির ইতিহাসটা একটু ভালো করে পড়ুন। খুব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, পড়াশুনো করা মানুষ। ইন্দিরা গান্ধীর আমলে কতগুলো সরকার ফেলা হয়েছিল, কিভাবে ফেলা হয়েছিল, একটু ভালো করে পড়তে বলুন, তাহলে পরে ওনার বোধোদয় হবে। সুদীপ্ত রায় এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের এমএলএ এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি মেডিকেল কলেজে বেআইনিভাবে নিয়োগ করেছেন, সিবিআই ইডির কাছে এবং ভিজিলেন্সের কাছে অভিযোগ জমা করেছেন। দেখুন, বিভিন্ন ধরনের অভিযোগে সুদীপ্তবাবুর বিরুদ্ধে আছে। উনি নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন, শোনা যাচ্ছে ওনার মেয়ের ভর্তি নিয়ে নাকি বিতর্ক আছে। শুধু তাই নয়, আমি তো শুনে অবাক, কিছু ম্যান সাপ্লাইং কোম্পানি, অর্থাৎ যারা আনস্কিল ম্যান লেবার দেয় বিভিন্ন সরকারি সংস্থাতে, হসপিটালে, ইয়েতে, তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার, বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে উনি নিজের নার্সিং হোমে বিনা পয়সায় 2-3জন করে লোক নিয়েছে, বিনা পয়সায়। অর্থাৎ তারা কাজ করবে হচ্ছে ওনার নার্সিং হোমে, পয়সায় উনি দেবেন না। ভাবুন, মানে কতটা ছোট লোক হলে একজন ডাক্তারবাবু এবং তার বিধায়ক, তার কত রোজগার আপনারা বুঝতে পারছেন। কিন্তু কতটা ছোট লোক হলে 2জন বা 3জন যারা আনস্কিল্ড লেবার, সাফাই কর্মী বা এই টাইপের, তাদেরকে নিয়েছে ঘুষ হিসেবে, তাদের মাইনেটাও সে মেরে দেবে আর কি। কতটা ছোট লোক হলে এরা হতে পারে। পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন কবে হয়েছিল মনে পড়ে যাচ্ছে, কিন্তু সব জায়গায় তৃণমূল টিএমসিপি তারা ছাত্র সংসদ চালিয়ে যাচ্ছে এবং কলেজে কলেজে থ্রেড কালচারের কথা উঠে আসছে। কি বলবেন? না, পুরো কলেজগুলোতে থ্রেড কালচার শুধু নয়, ভর্তি চক্র চলে। আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন, অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সাথে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হয়। মানে অ্যাডমিশনের লোভ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো, শ্লীলতাহানি করার মতো ঘটনাও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গটাকে এই বাজার অর্থনীতির সময় পুরো বাজারে পরিণত করে দিয়েছে। আপনি ফিজিক্স অনার্স চান, আপনাকে বাজারে গিয়ে বিক্রি হতে হবে। আপনি জিওগ্রাফিতে অনার্স চান বা হিস্ট্রিতে অনার্স চান, আপনাকে তৃণমূল নেতাদের সামনে গিয়ে বিক্রি হতে হবে। বাজারটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো বোঝেন, সেই জন্য গোটা রাজ্যটাকে উনি বাজারে ফেলো করি মাখো তেল, অন্য কোনো পলিসি নেই। পয়সা দিন,
সমস্ত সুযোগ সুবিধা নিয়ে। শেষ শেষ করছি। করছে ছাত্র সংসদ নেই, তবু ছাত্র সংসদের নাম ভাগে না না, সেটা তো বেআইনি। আমি তো বলবো যে ভারতীয় জনতা পার্টির কোনো স্বীকৃত ছাত্র সংগঠন নেই, ভারতীয় জনতা পার্টি ছাত্র সংগঠন চালায় না। কিন্তু যারা স্বীকৃত ছাত্র সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দলের এবং অরাজনৈতিক দল সংগঠনেরও আছে, তাদেরকে বলবো এর বিরুদ্ধে কোর্টে যাওয়া উচিত, হয়তো গেছেও কেউ কোর্টে, এবং কোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। যে ছাত্র সংসদের নামে তৃণমূল কংগ্রেসের ছেলেরা টাকা কামাচ্ছে, কলেজগুলো থেকে তো শেষ করে দিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় শেষ। এক একজন ছাত্র নেতার জীবন লাইফস্টাইল যদি দেখেন আপনারা, তাহলে পরেই বুঝতে পারবেন সেই লাইফস্টাইলের মূলধন হচ্ছে সেই ইনস্টিটিউট, সে কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক, সেখান থেকে চুরি করা টাকা। সেই টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা ফুলে ফেপে উঠেছে, এবং ছাত্র নেতারা কেউ কারো বান্ধবীকে পিএইচডি করাচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, কেউ নিজের বান্ধবীকে ফ্যাকাল্টি হিসেবে ঢুকিয়ে দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে।